সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব শেখ হাসিনার 5 দফার বিস্ফোরণ, রাজনৈতিক কামব্যাকের বার্তা দিল্লির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব হাসিনার পুলিশ কমিশনারকে ফাঁসির সাজা, মোট 3 কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো বাংলাদেশে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইউনূসের দুঃশাসন, 16 মাসের ধর্ষণের শিকার 9000। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব শেখ হাসিনার বক্তৃতায় বিএনপি জামাতের যত মাথা ব্যথা, আসল ভয়টা কোথায়? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ডাকসু সদস্য সর্বমিত্র চাকমার পদত্যাগের ঘোষণা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। প্রকাশ্যে না থেকেও হাসিনা আলোচনার মধ্যমণি হয়ে ওঠেন। দেশ ছাড়ার কয়েক মাস পর থেকেই তিনি ভার্চুয়াল মাধ্যমে দেশবাসী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং সিগন্যালের মতো একাধিক প্ল্যাটফর্মে তিনি নিয়মিত দলের তৃণমূল স্তরে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। এছাড়া আওয়ামী লীগের ফেসবুক পেজের নিয়মিত অনুষ্ঠান দায়মুক্তিতে অংশ নেন শেখ হাসিনা। তবে কোথাও তিনি ক্যামেরার মুখোমুখি হননি। শুক্রবারের অনুষ্ঠানেও তাকে ক্যামেরার সামনে আসতে দেখা যায়নি। তবে এই প্রথম দিল্লির কোনো অনুষ্ঠানে সংযুক্ত হয়ে বিদেশি সাংবাদিকদের সামনে দেশের দুরবস্থার কথা তুলে ধরলেন সাবেক প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতেই হাসিনা বাংলাদেশকে আঁকেন এক অন্ধকার চিত্রে। তার কথায় বাংলাদেশ এখন বিদ্যমান নৈরাজ্য, ইউনূসের নেতৃত্বাধীন 18 মাসের সরকারের সময় গোটা বাংলাদেশ এখন জেলখানায় পরিণত হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে কখনো খুনি ফ্যাসিবাদ, কখনো সুদখোর, কখনো টাকা পাচারকারী, আবার কখনো ক্ষমতালোভী বিশ্বাসঘাতক বলেও আক্রমণ শানান শেখ হাসিনা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর আরও দাবি, ষড়যন্ত্র করে 2024 সালের আগস্টে তাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। বস্তুত গত 1 বছরের বেশি সময় ধরে বিভিন্ন ভার্চুয়াল সভায় দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে কথাও বলেন তিনি। তবে দিল্লিতে আয়োজিত কোনো কর্মসূচিতে শ্রোতাদের উদ্দেশ্যে এমন অডিও বার্তা সাম্প্রতিক অতীতে ঘটেনি। হাসিনার এই ভার্চুয়াল ভাষণ নিয়ে যে ঢাকা কড়া প্রতিক্রিয়া দিবে তা নিয়ে কোনো সন্দেহ ছিল না। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি জারি করে বলেছে, 23 জানুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে শেখ হাসিনা প্রকাশ্যে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অবস্থান নেন এবং তার দলের অনুসারী ও সাধারণ জনগণের নির্বাচনকে ভঙ্গুর করতে সহিংস কর্মকাণ্ডে জড়ানোর আহ্বান জানান। বাংলাদেশ সরকার ও জনগণ এই ঘটনার গভীরভাবে উদ্বিগ্ন। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আওয়ামী লীগ নেতৃত্বের এই বেপরোয়া উস্কানি প্রমাণ করে কেন অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। আসন্ন নির্বাচনের আগে ও নির্বাচনের দিনে সংঘটিত যে কোনো সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সরকার আওয়ামী লীগকে দায়ী করবে এবং তাদের ষড়যন্ত্র প্রতিহত করবে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। এদিকে 2024 সালের আন্দোলনকে কেন্দ্র করে বিরাট রায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। সেই আন্দোলনের সময় সহিংসতার অভিযোগে ঢাকার প্রাক্তন পুলিশ কমিশনার ও আরও 2 পুলিশ কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিল আদালত। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বে তিন বিচারকের প্যানেল এই রায় দেয়। এর আগে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে। এবার মৃত্যুদণ্ডের সাজা শোনানো হলো প্রাক্তন পুলিশ কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির প্রাক্তন যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও অতিরিক্ত ডেপুটি কমিশনার মোহাম্মদ আক্তারুল ইসলামকে। রায়ে আদালত বলছে, ওই 3 জন দোষী। তারা তাদের অধস্তনদের নিয়ন্ত্রণ করতেন এবং নির্দেশ দিতেন। তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ট্রাইব্যুনালের রায়ে বলা হয়েছে, পুলিশের কাজ ছিল জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করা, কিন্তু কর্মকর্তাদের নির্দেশে পুলিশ যেভাবে সাধারণ ছাত্র ও নাগরিকের উপর গুলি চালিয়েছে তা মানবতা বিরোধী অপরাধ। সেজন্য ঢাকার পুলিশ কমিশনার কোনোভাবেই দায় এড়াতে পারেন না। এছাড়াও আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ঢাকার সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইমরুলকে 6 বছর, পরিদর্শক আরশাদ হোসেনকে 4 বছর এবং 3 কনস্টেবলকে 3 বছরের সাজা শোনায়।
তবে যাদের ফাঁসির সাজা দেওয়া হয়েছে তাদের অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের রায় দিয়েছে বিচারকরা। যদিও কারাদণ্ডপ্রাপ্তদের সাজা নিয়ে খুশি নন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বিডির প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তার দাবি, অনেক কম সাজা দিয়েছে আদালত, সেক্ষেত্রে আরও বেশি সাজার জন্য আবেদন করা হতে পারে। এদিকে অন্তর্বর্তী সরকারের গত ১৬ মাসে দেশে নারী ও শিশু নির্যাতনের এক ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। পুলিশ সদর দপ্তর এবং মানবাধিকার সংস্থাগুলোর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে ২০২৪ সালের আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ৯,১৪৩টি ধর্ষণের মামলা নথিভুক্ত হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে কেবল ২০২৫ সালে ৭৪৯ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে, যার প্রায় অর্ধেকই অপ্রাপ্তবয়স্ক। সাম্প্রতিক লোমহর্ষক ঘটনাবলী চলতি বছরের জানুয়ারিতেই বেশ কিছু নৃশংস ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। গত ১৫ জানুয়ারি এক তরুণীকে চলন্ত বাসে রাতভর গণধর্ষণ করে চালক ও সহকারীরা। গত ১২ জানুয়ারি হাসপাতালে আশ্রয় নিতে আসা এক কিশোরীকে ২ আনসার সদস্য মিলে ধর্ষণ করে। গত ১৬ জানুয়ারি ভোলার মনপুরায় এক পোশাক কর্মীকে তার বাগদত্তার সামনেই পাশবিক নির্যাতন চালানো হয়। মানবাধিকার কর্মীদের মতে সরকারের নিয়ন্ত্রণহীনতা এবং বিচারহীনতার সংস্কৃতি এই পরিস্থিতির জন্য দায়ী। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফজিয়া মোসলেমের মতে রাজনৈতিক পট পরিবর্তনের পর নারী বিদ্বেষী প্রচার ও প্রশাসনের গাছাড়া ভাব অপরাধীদের উৎসাহিত করছে। আইনজীবী মিতি সাজানা জানান, ট্রাইব্যুনালগুলোতে মামলার পাহাড় জমে থাকায় এবং সাজার হার অত্যন্ত কম হওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। সমাজবিজ্ঞানীরা মনে করছেন, রাজনৈতিক অস্থিরতা এবং সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয়ের কারণে প্রাপ্তিক নারী ও শিশুরা আজ নিজ দেশেই সবচেয়ে বেশি অরক্ষিত। পুলিশ প্রশাসন মামলার সংখ্যা বৃদ্ধিকে অধিক রিপোর্টিং বলে দাবি করলেও জননিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার কার্যকর পদক্ষেপের অভাবেই মূল দুঃশাসন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ ঘোষণা দেন তিনি। পরে জানতে চাইলে তিনি বলেন, তিনি বিষয়টি নিশ্চিত করেছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে তার নির্দেশে কয়েকজন বহিরাগতকে কান ধরে উঠবোস করানোর ২টি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি ঘিরে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এর প্রেক্ষিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সর্বমিত্র চাকমা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে অনেক প্রত্যাশা নিয়ে নির্বাচিত করেছিলেন। শুরু থেকেই ক্যাম্পাসকে নিরাপদ করার লক্ষ্যে রেজিস্টার্ড রিক্সা চালুকরণ সহ বিভিন্ন প্রস্তাব প্রশাসনের কাছে দিয়েছি, কিন্তু বাস্তবতা হলো সেন্ট্রাল ফিল্ডে আজও কোনো সিসি ক্যামেরা নেই, নিরাপত্তা ব্যবস্থাও নেই।